আমাদের নির্বাচন স্বীকৃতি দেবে আমাদের জনগণ। সেখানে ভারত স্বীকৃতি দিল, চায়না স্বীকৃতি দিল, রাশিয়া স্বীকৃতি দিল, জাপান স্বীকৃতি দিল, সেইটা পরের কথা নয়। বিএনপি অভিযোগ করছে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে ভারত। আপনিও কি তাই মনে করেন? বিএনপি কীভাবে বলেছে এটা আমি জানি না। বিএনপির যে অভিযোগ, সেটা অভিযোগ একটি রাজনৈতিক দল নিতেই পারে, বলতেই পারে। কিন্তু দীর্ঘদিন বিএনপিকে যদি কেউ ফলো করেন, দর্শক নিশ্চয়ই ফলো করছেন, বিএনপির সমর্থকরা তো ফলো করছেন, অপরাপর রাজনৈতিক দল যারা বিএনপিকে প্রতিদ্বন্দ্বী মনে করে তারাও ফলো করছে। বিএনপির একটি ভারত বিরোধিতা রয়েছেই। বিএনপির জন্মকাল থেকেই বিএনপির একটি ভারত বিরোধিতা রয়েছে এবং বিএনপির যারা থিঙ্ক ট্যাঙ্ক তারা মনে করে ভারত বিরোধিতা হলেই একটা অকারণেই কিছু জনসমর্থন বিএনপির পক্ষে পড়ে যায় এবং বিএনপির ওটা কাজে লাগে। সেসব কারণেই বিএনপি হয়তো ভারত বিরোধিতার কথা বলে থাকেন। কিন্তু কোনো না কোনোভাবে ক্ষমতায় ভোট তো আর তারা তো সরাসরি ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ করে তো ক্ষমতায় নিয়ে আসেনি। এসব কথাবার্তা তো বলা দরকার যে নির্বাচন যে প্রক্রিয়াই হোক না কেন, এবং এটা বৈধ প্রক্রিয়া হয়েছে বিদ্যমান সংবিধানে। যতক্ষণ পর্যন্ত এই সংবিধান কাঠামো রয়েছে, এই সংবিধান কাঠামো আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগকে পরিবর্তন করতে বাধ্য করতে না পারে, ততক্ষণ পর্যন্ত এই সংবিধান আলোকেই একটি বৈধ নির্বাচন হয়েছে। সেটা যাই হোক না কেন, স্বীকৃতি দেওয়ার বেলায় সেটি নিয়ে কথা হতে পারে। সেইটা নিয়ে যদি কথা বলা হয় তাহলে আমাদের নির্বাচন স্বীকৃতি দেবে আমাদের জনগণ। সেখানে ভারত স্বীকৃতি দিল, চায়না স্বীকৃতি দিল, রাশিয়া স্বীকৃতি দিল, জাপান স্বীকৃতি দিল, সেইটা পরের কথা নয়। তবে একটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে, কেউ অনেক সময় কথা বলে, কেউ যদি অসৎ হয় তাহলে সে বেশি করে চিৎকার করে বলে আমি সৎ, আমি সৎ, তাহলে তারই শব্দটা কিন্তু বেশি হয়। তা নির্বাচন নিয়ে নিশ্চয়ই কোনো প্রশ্ন রয়েছে, সে কারণেই সরকারকেও বলতে হচ্ছে যে হ্যাঁ নির্বাচন সুষ্ঠু হয়েছে, অপরাপর দেশ কিন্তু আমাদের নির্বাচনকে স্বীকৃতি দিচ্ছে। এখানে কিন্তু কিছু প্রশ্ন থেকেই যায়। নির্বাচনে যদি কোনো ধরনের কিছু প্রশ্ন তৈরি না হতো তাহলে কিন্তু এই যে প্রতিদিন আপনি দেখবেন খবরের কাগজে কিংবা টেলিভিশনের স্ক্রলে দেখবেন যে অমুক দেশ আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে, এটা তো প্রথা একটি, এটা তো আলোচ্য খুব বেশি কিছু না আসার বিষয় নয়। আগে একটু প্রেস নোট দিয়ে প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দেওয়া হতো, এখন স্ক্রলে টেলিভিশনের ব্রেকিং নিউজ হয় যে ভারত বাংলাদেশের নির্বাচনকে বা প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছে, স্বাগত জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে, চায়না অভিনন্দন জানিয়েছে। এখানে কিছু ঘাটতি রয়েছেই। তবে গণতন্ত্রে যে আপনার যা কথাই বলেন না কেন, গণতান্ত্রিক ধারায় সর্বোচ্চ জায়গায় কেউ যেতে পারে না। কারণ আমেরিকা তো গণতন্ত্রের জায়গায় আছে, কিংবা ইংল্যান্ড তো গণতন্ত্রের জায়গায় আছে, তাহলে তাদের আবার গণতন্ত্রের লড়াই করতে হয় কেন? গণতন্ত্রের লড়াই অনিবার্য। মানুষ ভালো কিছু চায়, আরও ভালো কিছু চায়। গণতন্ত্রের শেষ কথা হচ্ছে আরও ভালো, আরও ভালো গণতন্ত্র, অধিকতর গণতন্ত্র, শেষ পর্যন্ত গণতন্ত্র। দলের মধ্যে গণতন্ত্র থাকলেই হবে না, আপনি রাষ্ট্রীয় গণতন্ত্র থাকতে হবে, সরকার ব্যবস্থায় গণতন্ত্র থাকতে হবে, সমাজ এবং অভ্যন্তর গণতন্ত্রের চর্চা থাকতে হবে। নতুবা আপনি গণতন্ত্রের কথা বলে কে ক্ষমতায় আসলো কে আসলো না এইটা নিয়ে এগিয়ে যেতে পারবেন না। দেশ, সমাজ, রাষ্ট্র আগাবে না। বিএনপি কি আর ঘুরে দাঁড়াতে পারবে বা গণ আন্দোলন গড়ে তুলতে পারবে? নিশ্চয়ই বিশ্বাস করি বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে। আবারও বলতে চাই, নিশ্চয়ই বিশ্বাস করি বিএনপির যে পরিমাণ জনসমর্থন রয়েছে, আপনি বিএনপিকে উপেক্ষা করতে পারেন, সরকারি দল বিএনপিকে দলগতভাবে উপেক্ষা করতে পারে, কিন্তু বিএনপির যে জনসমর্থন রয়েছে সেই জনসমর্থনকে অবজ্ঞা করা ঠিক হবে না বোধহয়, এবং সে কারণেই বিএনপি ঘুরে দাঁড়াবে। এবার 14 দলীয় জোটের শরিকরা, বিশেষ করে জাসদ, ওয়ার্কার্স পার্টি খুব ভালো ফলাফল করতে পারেনি। বিশেষ করে জনাব হাসানুল হক ইনু পরাজিত হয়েছেন। এর ফলে জাসদের ভবিষ্যৎ কি সংকটে পড়ল? আমি আপনাকে বলে জাসদের রাজনীতির সংকট তো আছেই, এবং কর্নেল তাহের হত্যার মধ্য দিয়ে জাসদের রাজনীতির সংকট কিন্তু শুরু হয়েছে। এরপর রাজনীতির সংকট হয়েছে নানা সময় নানা কারণে ভাঙনে। এই ভাঙনের কারণে যে সংকট রয়েছে, সেই সংকটের মধ্য দিয়ে জনাব হাসানুল হক ইনু একটু জাসদের যে নেতাকর্মী, ত্যাগী নেতাকর্মী, আদর্শিক নেতাকর্মীর মধ্যে একটি আশার আলো তৈরি করেছিল। 14 দলীয় জোট যখন গঠন হয় তখন জাসদ অন্যতম নিয়ামক ভূমিকা পালন করেছে 14 দলীয় জোট গঠন করার প্রেক্ষিতে। কিন্তু তারপরে আন্দোলন সংগ্রাম হয়েছে। 2008-9 সালে রাজনৈতিক জোট হয়েছে, সেই জোটের বক্তব্য ছিল যে একসাথে আন্দোলন, একসাথে নির্বাচন, একসাথে সরকার গঠন। কিন্তু এবার এসে আমি যখন জোট করব তখন জোটের বেলায় আওয়ামী লীগ এই কাজটি আমার কাছে মনে হয় সঠিক করেনি।
আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদেরকে বলতে পারে যে আপনারা প্রতিদ্বন্দ্বিত্ব তৈরি করবার জন্য ডামি নির্বাচন করুন বা অংশগ্রহণমূলক নির্বাচন করবার জন্য আপনারাও নির্বাচন করতে পারেন, সেখানে উন্মুক্ত করে দিয়েছে। কিন্তু যখন জোট করবেন, জোটের জায়গায় তো আপনার এইটা থাকবে না, সেখানে সিদ্ধান্ত থাকবে জোটের। সেই জোটের জায়গায় যখন তার দলীয় প্রার্থী দিয়ে জাসদের প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে, তাহলে আপনি কি নৌকাটাই দিলেন? তা নৌকা যখন দেন, তা নৌকা যারা থাকবে, যারা চালাবে, যে মাল্লা, মাঝি না হয় শেখ হাসিনা, কিন্তু মাল্লাকে, সেই মাল্লাদেরকে যদি সরায়ে রাখেন, তাহলে সেই নৌকা কি তার গন্তব্যে পৌঁছতে পারবে? সে কারণেই হাসানুল্লাহ কিনু পরাজিত হয়েছে, বা ফজলে হোসেন বাদশাহ পরাজিত হয়েছে, মোশাররফ সাহেব লক্ষ্মীপুরে পরাজিত হয়েছে। এই পরাজয়ের কারণে হাসানুল্লাহ কিনুর রাজনৈতিক জীবন, সে কেরিয়ার, তার তো এত বছর, যে 80 ছুঁই একটা মানুষ, 75-77 বছর তার বয়স, রাজনৈতিক কেরিয়ার 60 বছরের মতো করে, তার কেরিয়ার কী আছে? তার কেরিয়ারটা হচ্ছে একটি আদর্শিক জায়গায় এবং একটি রাষ্ট্র তৈরি করা, বৈষম্যমূলক একটি সমাজ তৈরি হবে, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা তৈরি হবে এবং বাঙালি জাতীয়তাবাদ এবং অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র তৈরি হবে। সেটা সে ধারাবাহিক সংগ্রামটা এগিয়ে নেবে। কিন্তু আমি এটা বলতেই পারি, কিছু ছেদ, কিছু হতাশা নেতাকর্মীদের মধ্যে, জাসদের নেতাকর্মীদের মধ্যে কিছু হতাশা কাজ করবেই হাসানুল্লাহ কিনুর নির্বাচনে হেরে যাওয়ার মধ্য দিয়ে।